আচ্ছা, আজ আমরা সাহিত্যের কথাগুলি বই থেকে একটা কবিতা পড়ব। কেমন? কবিতার নাম হচ্ছে ফুল্লরার 12 মাস্যা। কেমন? এটাও ফুল্লরার কাহিনীকে কেন্দ্র করে একটা কবিতা। কার লেখা? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। তো কবিতা শুরু করার আগে আমরা কবির সম্বন্ধে একটু জেনে নিই। কবির নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। তার জন্মসাল আনুমানিক 1547 খ্রিস্টাব্দে। পুরাণ যুগের কবি। ঠিক আছে? তিনি বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। আর কয়েকটা কথা বলা যায়, যেমন হচ্ছে মুকুন্দরামের গভীর পাণ্ডিত্য এবং কবিত্ব শক্তি, তার যে পাণ্ডিত্য, যে পণ্ডিত ছিলেন, তার যে ক্ষমতা আর তার যে কবিত্ব শক্তি মানে কবিতা লেখার যে ক্ষমতা, তাতে মুগ্ধ হয়ে বাঁকুড়ার রায় স্বীয় পুত্র রঘুনাথ শিক্ষক রূপে তাকে নিযুক্ত করেন। তাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন কে? না, বাঁকুড়া রায় স্বীয় পুত্র রঘুনাথ। কেমন? পিতার মৃত্যুর পর রঘুনাথ রায় ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং তার অনুরোধে মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। আমরা পুরাণে মঙ্গল কাব্য পাই। মঙ্গল কাব্যের মধ্যে কি আছে? অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল। ঠিক আছে? তো এই চণ্ডীমঙ্গলেরই দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে, একটাকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা। কি বলছে? না, চণ্ডীমঙ্গল কাব্য দুই ভাগে বিভক্ত। কি কি? না, কালকেতুর উপাখ্যান, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে ধনপতি সদাগরের কাহিনী, যেটা বণিক খণ্ড। ঠিক আছে? তো এই কালকেতুর উপাখ্যান থেকেই আমাদের এই চণ্ডীমঙ্গল কাব্যটা থেকে, চণ্ডীমঙ্গল কাব্যের থেকেই আমরা এই কালকেতুর উপাখ্যানটা পাই। মানে ফুল্লরার 12 মাস্যাটা কবিতাটা আসে, ফুল্লরার 12 মাস্যা। কেমন? কি বলছে? সেজন্যই চণ্ডীমঙ্গল কাব্যে জনপ্রিয় হয়েছিল এবং তিনি উপাধি পেয়েছিলেন কবি কঙ্কন। কে? না, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এই চণ্ডীমঙ্গল কাব্য লিখে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। আর ফুল্লরার 12 মাস্যা কাব্যাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত কালকেতুর উপাখ্যান থেকে সংকলিত হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? না, চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতুর উপাখ্যান থেকে এটা নেওয়া হয়েছে। মনে থাকবে? আচ্ছা, এছাড়াও এর মধ্যে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শব্দার্থ। শব্দার্থের মধ্যে কি বলছে? রামা মানে হচ্ছে সুন্দরী নারীকে বোঝায় রামা। পসরা মানে বিক্রয় দ্রব্যের ভার, মানে যাতে করে বিক্রি করা হয় জিনিস, পসরা লইয়া। ঠিক আছে? এগুলো সব কবিতা পড়ার সময় পাবে। তো তোমরা যখন কবিতাটা পড়বে তার আগে শব্দার্থগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে কবিতার অর্থগুলো বুঝতে পারবে, কবিতার প্রত্যেক লাইনের যে অর্থ আছে সেটা বুঝতে পারবে। যেমন কয়েকটা আরও অর্থ আমি বলছি। যেমন মধু মাস মানে চৈত্র মাসের কথা বলা হয়েছে। দোপাটা মানে দুভাগে ভাগ করা চাদর জোড়া বা দোপাট্টা, এটাকে বোঝানো হয়েছে। হরিণের ছর মানে হচ্ছে মৃগচর্ম বা অজিন। মকরন্দ মানে হচ্ছে মধু। কৃষাণু মানে হচ্ছে অগ্নি। কেমন? তো এই শব্দার্থগুলো পড়বে। আর এবার আমি কবিতাটা শুরু করছি। কি বলছে? না, আমি কবিতাটা তোমাদের একটা সংক্ষেপ বলে দিই, সামারি, তাহলে তোমরা কবিতাটা বুঝতে পারবে। কবিতায় কি বলছে? না, ফুল্লরার 12 মাস্যা। 12 মাস্যা মানে কি বলো তো? 12 মাস্যা মানে হচ্ছে 12 মাসের কাহিনী, একেই বলা হয় 12 মাস্যা। ফুল্লরার 12 মাস্যা মানে এখানে কালকেতু ফুল্লরার কাহিনী রয়েছে এবং এখানে ফুল্লরা তার 12 মাসের যে দুঃখের কাহিনী সেটাই বর্ণনা করেছে একটা কবিতার মধ্যে দিয়ে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা, তোমরা যদি ঘটনাটা হচ্ছে যে যখন দেবী চণ্ডীর কথা বলেছে, দেবী চণ্ডী তার পূজা প্রচারের জন্য মর্তে কীভাবে পূজা প্রচার করা যায় সেটার চেষ্টা করছিলেন। এমনই অবস্থায় কি হয় না, শিবের অভিশাপে ইন্দ্রপুত্র নীলাম্বর মর্তে ব্যাধরূপে জন্মগ্রহণ করে। কার অভিশাপে? শিবের অভিশাপে। ঠিক আছে? ইন্দ্রের পুত্র নীলাম্বর ব্যাধরূপে জন্মগ্রহণ করে এবং তার পত্নী হয় সঞ্জয় বেদের কন্যা, যার নাম ফুল্লরা। তাহলে দুজনেই, এই যে কালকেতু আর ফুল্লরা, দুজনেই হচ্ছে একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছে। কোথায়? না, মর্তে। তারা স্বর্গে ছিল, তারা কোনো ভুল করার কারণে, তারা কোনো দেবতার অভিশাপে এসে তারা মর্তে জন্মগ্রহণ করে এবং মর্তে তারা ব্যাধ রূপে জন্মগ্রহণ করে। ব্যাধ মানে তোমরা জানো যে ব্যাধ হচ্ছে যারা শিকার করে, বনে জঙ্গলে যারা শিকার করে তাদের বলা হয় ব্যাধ। তারা কি করে? না, বনের পশু শিকার করে সেগুলো বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তাতে তাদের সংসার চালায়। তো যথারীতি বহুত কষ্টেই তারা সংসার চালায় এবং তাদের 12 মাসের যে দুঃখ জ্বালা সেগুলো সব ভোগ করতে হয়। যেমন বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি, রোদ,
গরম, এগুলো সব কিছু তাদের সহ্য করতে হয়। সেটাই এখানে ফুল্লরা তার কবিতায় প্রত্যেক লাইনে বুঝিয়ে দিয়েছে। কাকে না, ছদ্মবেশরূপী দেবী চণ্ডীকে। ঘটনাটা এরকম ঘটে, যখন কালকেতু বনের মধ্যে সমস্ত পশু শিকার করে তাদের বিক্রি করে পয়সা উপার্জন করছিল, তখন জীবজন্তুরা অতিষ্ঠ হয়ে গিয়ে, মানে কষ্টে আর থাকতে না পেরে দেবীর কাছে প্রার্থনা করে যে আমাদের কোনোভাবে রক্ষা করা হোক, নাহলে কালকেতু আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন দেবী তাদের বর দেন এবং তাদের কথা শোনেন। দেবী তাদের কথা শোনেন এবং তিনি দেখেন তার মর্তে পূজা প্রচারের জন্য তাকে এরকমই জায়গায় অধিষ্ঠিত হতে হবে। মানে তিনি কি করেন, বনের পশু হিসাবে নিজেকে মর্তে নিয়ে আসেন। যখন কালকেতু পশু শিকার করছিলেন, হঠাৎই একদিন কোনো পশু না পেয়ে সে যখন বাড়ি ফিরে আসছিল, দেখে যে বনের মাঝখানে রাস্তা আটকে একটা গোসাপ পড়ে আছে। গদিকা মানে গদিকা পড়ে রয়েছে। তো কালকেতু কোনো পশু না পেয়েই সে বিরক্ত হয়ে সেই গদিকাকে তার ছিলার মধ্যে বেঁধে নিয়ে চলে আসে। বেঁধে নিয়ে এসে তার ঘরের বারান্দায় যখন রাখে, তো রেখে সে বাইরে যখন যায়, সেই মুহূর্তে ফুল্লরা ঘর থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে একটা সুন্দরী রমণী তার বারান্দায়, মানে ঘরের দুয়ারে বসে আছে। সে দেখে অবাক হয়ে যায় যে এই সুন্দরী রমণী কেন আমাদের বারান্দায় এলো। সে তাকে জিজ্ঞাসা করতে, তখন সে বলে যে আমাকে তোমার স্বামী নিয়ে এসছে। তখন ফুল্লরা অবাক হয়ে যায় যে কালকেতু তাকে আবার ঘরে নিয়ে এসছে। তাদের নিজেদেরই সংসার চলে না এত কষ্টের মধ্যে, আবার একজনকে যদি কালকেতু ঘরে নিয়ে আসে, তাকে কি করে খাওয়াবে, তার কি করে ভরণ পোষণ করবে। এই ভেবে সে কী করে, ফুল্লরা সঙ্গে সঙ্গে তার 12 মাসের দুঃখের কাহিনী তাকে শোনাতে থাকে, যে বহুত কষ্টে তাদের দিন কাটে, বিভিন্ন রকম সমস্যা থাকে, তাদের অনেক দিন খাবার জোটে না। তো এটাই প্রথম দুটো প্যারার মধ্যে সুন্দরভাবে বলা হয়েছে। আমি প্রথম দুটো প্যারা একটু বুঝিয়ে দিই, ভালো করে শোনো। আচ্ছা, কি বলছে না, ধীরে ধীরে কহে রামা যত দুঃখ বাণী, ভাঙা কুড়ে ঘর তালপাতার ছাউনি। ধীরে ধীরে কহে রামা মানে সুন্দরী, রামা এখানে কে বলছে না, ফুল্লরা ধীরে ধীরে তার দুঃখের কথা শোনাচ্ছে। কাকে না, ভাঙা কুড়ে ঘরে বসে, তালপাতার ছাউনি দেওয়া যায় ভাঙা কুড়ে ঘর, সেখানে বসে ফুল্লরা ওই সুন্দরী রমণীকে তার দুঃখের কাহিনী শোনাচ্ছে। কেমন কি বলছে না, ভেরেন্ডার থাম ওই আছে মধ্য ঘরে, প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ঝড়ে। ভেরেন্ডা হচ্ছে একটা গাছ, তার যে গুড়ি, সেই গুড়ি দিয়ে ঘরটা তৈরি, আর তালপাতার ছাউনি দেওয়া আছে। প্রথম বৈশাখ মাসে, আমরা জানি বৈশাখ মাসে প্রবল ঝড় হয়, কালবৈশাখী ঝড় হয়। সেই বৈশাখ মাসে প্রতিদিন এই ঘর ভেঙে যায়, সেটাই বলছে। বৈশাখে অনল সম বসন্তের খরা, তরুতল নাহি মোর করিতে পশরা। বৈশাখের অনল মানে আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। বৈশাখ মাসে অনল সম বসন্তের খরা পড়ে যায়, বসন্ত মাসে যে খরা চলে আসে, সেই সময় তরুতল নাহি মোর করিতে পশরা। কোনো গাছের পাতা পাই না আমার যে মাংস বিক্রির পসরা করবো, মানে যে পাত্রটা বানাবো, মাথায় যে মাংসগুলো মাথায় নিয়ে ঘোরে, সেটা একটা পসরা বানায়, সেটা গাছের পাতা দিয়ে, সেই পাতা পর্যন্ত পাই না। এরকমই হাহাকার পড়ে যায় চারিদিকে। পা পোড়ায় খরতর রবির কিরণ, রবি মানে হচ্ছে সূর্য, ঠিক আছে। পা পুড়ে যায় সূর্যের কিরণে, মাটি এত উত্তপ্ত হয়ে যায় যে পা দেওয়া যায় না মাটিতে। শিরে দিতে নাহি আটে খুঁয়ার বসন, গায়ে কোনো রকম বসন দেওয়ার মধ্যে যায় না, এত গরম, ঠিক আছে। কি বলছে, শিরে দিতে নাহি আটে খুঁয়ার বসন, মানে রেশমের বসন মাথায় দেওয়ার মতো জোটে না তাদের। বৈশাখ হইল বিষ, মাংস নাই খায় সর্বলোক নিরামিষ। বৈশাখে এত উত্তাপ, এত গরমে কেউ মাংস খেতে চায় না, সবাই নিরামিষ খায়। পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন, ঠিক আছে। পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে কি প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড গরম, সেটাই বলছে। রবিকর করে সর্বশরীর দহন মানে জ্বালিয়ে দেয়। রবি মানে সূর্যের আলোয় সমস্ত শরীর যেন মনে হচ্ছে জ্বলে যায়। পসরা এরিয়া জল খাইতে যাইতে নারী, দেখিতে দেখিতে চলি লয় আদাসরি। কি বলছে, পসরা মানে মাথার যে মাংসের পসরা, সেটা মাটিতে রেখে যদি কোথাও জল খেতে যায়, সেটারও উপায় নেই। কেন না, চিল এসে ছো মেরে সেই মাংস নিয়ে চলে যায়। দেখিতে দেখিতে চিলে লয় আধা সারি। পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, বৈচির ফল খেয়ে করি উপবাস।
বইছি একরকম গাছের ফল, যেটা খেয়ে কোনো রকমে তারা বেঁচে থাকে। আষাঢ়ে পড়িল মহি নবমেঘ জল, বড় বড় গৃহস্থে টুটিল সম্বল। আষাঢ় মাসে এত বৃষ্টি হচ্ছে যে সমস্ত গড় ভেসে যাচ্ছে, তো তাদের কুড়ে ঘরও যথারীতি ভেসে চলে যাচ্ছে। মাংসের পসরা লইয়া ফিরি ঘরে ঘরে, কিছু খুদ করা পাই উদর না ভরে। বলছে মাংসের পসরা নিয়ে চারিদিক ঘুরে বেড়াই, কিছুই জোটে না, সামান্য খুদ জোটে, চালের টুকরো, যাই দিয়ে আমরা পেট ভরাই। কি করিব দুঃখ মোর কহনে না যায়, কাহারে বলিব বলো দোষী বাপ মায়। কাকে বলবো আমার দুঃখের কথা, কাকে বলবো কিছু না পেয়ে বাপ মাকেই দোষারোপ করি যে এরকম জীবনের জন্য। তো আমরা এত দুঃখ কষ্টের মধ্যেই বনের মধ্যে কোনোভাবে আছি, তো তুমি এই দুঃখের মধ্যে তুমি থাকবে কি করে রমণী? তাই রমণীকে ফুল্লরা তার দুঃখের কাহিনী বলেছে, সমস্ত দুঃখ তার কাছে প্রকাশ করেছে, যাতে রমণী কোনো রকমেই তাদের গৃহে না আশ্রয় নেয়। ঠিক আছে, তো পরে দেখতে পাই যে কবিতার শেষে এই রমণী তার নিজের রূপ প্রকাশ করে। সে পরে তার যে রমণী বেশ ত্যাগ করে সে চণ্ডী রূপে আসে, এবং সে তখন জানায় যে আমি দেবী চণ্ডী তোমাদের গৃহে আশ্রয় নিয়েছি এবং তোমাদের একটা বর প্রদান করছি। সেটা হচ্ছে এই বনে আমি তোমাদের কিছু মুদ্রা দিচ্ছি, এই মুদ্রা দিয়ে তোমরা বনে সমস্ত বন জঙ্গল কেটে একটা সভ্যতা তৈরি করো এবং সেই সভ্যতায় আমার পূজা অর্চনা করার ব্যবস্থা করো। এটি কালকেতু ফুল্লরাকে বর দেয়, এবং কালকেতু তারপর সেই মুদ্রা নিয়ে তারপর সেই জঙ্গল সাফাই করে সেখানে একটা শহর গড়ে তোলে, এবং সেই শহরে দেবী চণ্ডীর পূজা অর্চনার ব্যবস্থা করা হয়। এবং পরবর্তীকালে আমরা জানতে পারি সেখানে ভারু দত্ত নামে এক চরিত্র আসে, এবং সে হচ্ছে শট জোচ্চোর ছিল। সে কী করে ঠকিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে কালকেতুকে ঠকায় এবং তাকে এক সময় কারাগারে বন্দি করে। পরে আরও আমরা ঘটনাটা জানতে পারি চণ্ডীমঙ্গল কাব্য পড়লে। ঠিক আছে, কি জানতে পারি না সেখানে কালকেতু কারাগারে বন্দী হয় এবং সেখানে নিরুপায় হয়ে সে দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করে যে কোনোভাবে যাতে প্রাণে বাঁচে। তো তখন দেবী চণ্ডী তাকে আশীর্বাদ দেয়, এবং আশীর্বাদ দেয় শুধু এই নয় যে রাজা তাকে বন্দি করেছিল, মানে যে ভারুদত্ত যে রাজাকে মানে বুঝিয়ে তাকে বন্দি করিয়েছিল, সেই রাজাকে স্বপ্ন দেয় এবং সেই স্বপ্নাদেশে রাজা তাকে ছাড়তে বাধ্য হয় এবং তার সাম্রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়, এবং যথারীতি সে তার সাম্রাজ্য সুন্দরভাবে গড়ে তোলে এবং দেবী চণ্ডীর পূজা অর্চনা শুরু করে। সেখানকার রাজ্যবাসী দেবী চণ্ডীকে দেবী হিসাবে মানে এবং তার পূজা অর্চনা করতে থাকে। এই হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের সংক্ষেপ, এবং তারই একটা অংশ হচ্ছে ফুল্লরার 12 মাসা, যেখানে ফুল্লরার দুঃখের কাহিনী ব্যাখ্যা করা হয়েছে শুধু। তো আমি চণ্ডীমঙ্গল কাব্যটাকেই তোমাদের সংক্ষেপে বলে দিলাম, এবং তার মধ্যে যে ফুল্লরার 12 মাসা কবিতা সেটার কিছুটা কবিতা পড়ে বুঝিয়ে দিলাম এবং সংক্ষেপ দিয়ে দিলাম। তো এরপর তোমরা বাড়িতে কবিতাটা পড়ো, এবং কোনো অসুবিধা হলে সেটা আমাকে পরে বলো, আমি বুঝিয়ে দেবো। কেমন? এখানে যেগুলো পড়তে হবে আগে সেটা হচ্ছে শব্দার্থগুলো খুব ভালো করে পড়তে হবে, আর এখানে মূল ভাব যেটা আছে সেটা একটু পড়ে নেবে। ঠিক আছে, টিকার মধ্যে তোমরা খুয়ার বসন কাকে বলে সেটা পড়বে। ঠিক আছে, আর অম্বিকা পূজাটা একটু পড়বে। 3 নম্বরে মাংস নাই খায়, বৈশাখ অনল সম বসন্তের খরা, এগুলো একটু পড়ে নিও। ঠিক আছে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর টিক মার্কগুলো বাড়িতে একটু চেষ্টা করো। কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি পরে বুঝিয়ে দেবো। কেমন? ওকে।